আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। অবশেষে দূর হলো বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী যাত্রীদের কোভিড পরীক্ষায় পাসপোর্ট বৈষম্য। সকল যাত্রীর জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা। দেশে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর তালিকা, 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু। সিলেট বিভাগে আরও 156 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, 3 জনের প্রাণহানি। সিলেট জুড়ে ছিল রিজেন্ট গ্রুপের শাহেদের প্রতারণার জাল, কোটি কোটি টাকা খুইয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী। সিলেটে বিদেশগামী যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষার নিবন্ধন শুরু, বৃহস্পতিবার থেকে শুরু পরীক্ষা। কুরবানির পশুর হাটের জন্য লাক্কাতুরা উচ্চ বিদ্যালয় মাঠ ইজারা, আন্দোলনে শিক্ষার্থী ও চা শ্রমিকরা। সিলেটে মৎস্য সপ্তাহের উদ্বোধন, প্রথম দিন সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী ও কলাকুশলীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, সহায়তা পেলেন 100 জন। বাহরাইনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের 15 সদস্যের কমিটি গঠন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী যাত্রীদের কোভিড পরীক্ষায় পাসপোর্ট বৈষম্য দূর হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সগুলো সকল যাত্রীদের জন্য ফ্লাইটের 72 ঘন্টা পূর্বে কোভিড-19 পরীক্ষা ও নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে। এর আগে বিমান বাংলাদেশ, টার্কিশ ও কাতার এয়ারওয়েজ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করলেও ব্রিটিশ পাসপোর্টধারীদের পরীক্ষা লাগবে না বলে ঘোষণা দিয়েছিল। এ নিয়ে যাত্রীদের মধ্যে খুব অস্বস্তি দেখা দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ ঢাকা লন্ডন রুটে চলাচলকারী অন্য এয়ারলাইন্সগুলো বুধবার কোভিড পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী এখন থেকে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টধারী সকল যাত্রীকে ফ্লাইটের 72 ঘন্টা আগে কোভিড পরীক্ষা করাতে হবে। কোভিড-19 নেগেটিভ রিপোর্ট নিয়েই উঠতে হবে ফ্লাইটে। তবে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে 14 দিনের কম অবস্থান করে ফিরে যাচ্ছেন এমন যাত্রীদের ক্ষেত্রে কোভিড পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, টার্কিশ ও কাতার এয়ারওয়েজ ব্রিটিশ যাত্রীদের জন্য করোনা পরীক্ষা লাগবে না বলে ঘোষণা দেয়। বিপরীতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এই ঘোষণার পর যাত্রীদের মধ্যে খুব অস্বস্তি দেখা দেয়। একই ফ্লাইটে কোভিড পরীক্ষা করা যাত্রীদের সাথে পরীক্ষা না করে ব্রিটিশ পাসপোর্টধারী যাত্রীরা উঠবেন, এমন খবরে যাত্রীদের মধ্যে আতঙ্কও দেখা দেয়। এতে করোনা সংক্রমণেরও আশঙ্কা দেখা দেয়। এয়ারলাইন্সগুলোর এই সিদ্ধান্তকে পাসপোর্ট বৈষম্য বলেও আখ্যা দেন যাত্রীরা। তবে শেষ পর্যন্ত এয়ারলাইন্সগুলো সিদ্ধান্ত পরিবর্তন করায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের নির্বাহী সহসভাপতি আজহারুল কবির চৌধুরী সাজু বলছিলেন, বিমান সহ অন্যান্য এয়ারলাইন্স সকল যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পরীক্ষা না করে ওঠা সহ যাত্রীদের কাছ থেকে করোনা সংক্রমণের যে আতঙ্ক ছিল, এখন তা কেটে গেছে। দেশে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও 42 জন। এর মধ্যে 30 জন পুরুষ আর 12 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2751 জনে। নমুনা শনাক্তের তুলনায় মৃত্যুহার 1.29%। করোনা ভাইরাস বিষয়ে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1805 জন, 102 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, 751 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। পুরুষ মৃত্যুবরণ করেছেন 2168 জন, 78 জন, 21.19%। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2744 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,13,254 জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 22.77%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 19.99%। হয়েছে 11,976টি নমুনা সহ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,050। তাতে শনাক্ত হয়েছে 2,744 জন। শনাক্ত 2,13,254 জন। 24 ঘন্টায় 0.77%। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত 8 মার্চ, আর এতে প্রথম মৃত্যু হয় 18 মার্চ।
সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হলেন আরও 156 জন। এর মধ্যে সিলেটের 91 জন, সুনামগঞ্জের 22 জন, হবিগঞ্জের 15 জন আর মৌলভীবাজারের 28 জন রয়েছেন। নতুন এই 156 জন নিয়ে বিভাগ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7046 জন। এছাড়া একদিনে করোনা কেড়ে নিয়েছে সিলেট বিভাগের আরও 3 জনের প্রাণ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 7046 জনের মধ্যে সিলেট জেলার 3713 জন, সুনামগঞ্জের 1344 জন, হবিগঞ্জে 1091 জন এবং মৌলভীবাজার জেলায় 898 জন রোগী রয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 46 জন। এ নিয়ে সুস্থ হলেন 2901 জন। এর মধ্যে সিলেটের 941 জন, সুনামগঞ্জের 996 জন, হবিগঞ্জের 506 জন আর মৌলভীবাজারের 458 জন রয়েছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও 3 জনের প্রাণ। এর মধ্যে সিলেটের 1 জন ও হবিগঞ্জের 2 জন। নতুন এই 3 জনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 124। এর মধ্যে সিলেট জেলায় 91, সুনামগঞ্জে 13, হবিগঞ্জে 10 ও মৌলভীবাজারে 10 জন রয়েছেন। করোনা ভাইরাসের পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান সহ নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম এখন দেশ জুড়ে সমালোচিত। র্যাব তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। শাহেদ গ্রেফতার হওয়ার পর একে একে তার প্রতারণার বহু তথ্য বেরিয়ে আসছে। ভয়ঙ্কর এই প্রতারক নিজের প্রতারণার জাল সিলেট অবধি বিস্তৃত করেছেন। সিলেট অঞ্চলের 2 পাথর ব্যবসায়ীর প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এক প্রিন্টিং ব্যবসায়ীকেও প্রতারণার জালে আটকাতে চেষ্টা করেছিলেন শাহেদ, তবে ওই ব্যবসায়ী বুদ্ধির জুড়ে বেঁচে যান। সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বাসিন্দা শামসুল মাওলা পাথর ব্যবসা করতেন জাফলংয়ে। রিজেন গ্রুপের শাহেদ 30 লাখ টাকার পাথর নিয়েছিলেন তার কাছ থেকে, কিন্তু টাকা পরিশোধ করেননি তিনি। উল্টো টাকা চাওয়ায় দেওয়া হয় প্রাণনাশের হুমকি। শামসুল মাওলা নিজের পাওনা টাকা না পেয়ে শাহেদ গ্রেফতার হওয়ার পর র্যাবের কাছে অভিযোগ করেছেন। শামসুল মাওলা জানান, শাহেদ করিম নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে 30 লাখ টাকার পাথর নেন, কিন্তু টাকা দিতে তিনি গড়িমসি শুরু করেন। বারবার যোগাযোগের পর একটি চেক দেন শাহেদ, কিন্তু চেক ডিসঅনার হয়। পরে তিনি শাহেদের বিরুদ্ধে সিলেটে চেক ডিসঅনার মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে চলমান আছে। মামলার পর শাহেদ করিম তাকে হত্যার হুমকি দেন। সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজা মেনশনের প্রিন্টিং ব্যবসায়ী মইনুল হক মঈন কয়েক বছর আগে সিলেটে এসে তার সাথে পরিচিত হন শাহেদ করিম। বিদেশি একটি পার্টির কাছ থেকে মোটা অঙ্কের প্রিন্টিং এর কাজ পাইয়ে দিতে তাকে ডেকে নেন ঢাকায়। সেখানে পরিচয় করিয়ে দেন একজন মালয়েশিয়ান ও একজন ভারতীয় কাস্টমারের সাথে। এরপর মোটা অঙ্কের ওই কাজের জন্য অগ্রিম কমিশন চাইলে সন্দেহ হয় ব্যবসায়ী মঈনের, তাই ওই পথে আর পা মারাননি বলে জানান মইনুল হক মঈন। গ্রেফতারের পর শাহেদের প্রতারণার নানা কীর্তি বেরিয়ে আসার পর নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন ওই ব্যবসায়ী। এদিকে সুনামগঞ্জের চাতক উপজেলার মন্ডলীবুক এলাকার পাথর ব্যবসায়ী এখলাস খান প্রতারণার শিকার হয়েছেন শাহেদের কাছে। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মে মাসে এখলাস খানের কাছ থেকে প্রায় 2 কোটি টাকার বালু ও পাথর নেন শাহেদ, কিন্তু টাকা পরিশোধ করেননি তিনি। এখলাস খান বলেন, বারবার যোগাযোগের পর 30 লাখ টাকার একটি চেক ও 94 লাখ টাকার এলসির কাগজপত্র প্রদান করেন শাহেদ, কিন্তু ব্যাংক থেকে চেকটি ডিসঅনার হয়। আর এলসি যে প্রতিষ্ঠানে খোলা হয়েছিল সে প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে তারা জানায় শাহেদ এলসি ফেরত নিয়ে গেছেন। তিনি বলেন, গত 30 জুন ঢাকার উত্তরার সেক্টর 12 এর 14 নম্বর সড়কে শাহেদের অফিসে যান তিনি। সেখানে টাকার কথা বললে শাহেদ মাথায় পিস্তল টেকিয়ে হুমকি দিয়ে ঢাকা ছাড়তে বলেন। এদিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুগলাবাজার থানাধীন পাঠানপাড়ার ইয়াসিন আরাবির মেয়ে সাদিয়া আরাবি রিম্মিকে বিয়ে করেন শাহেদ করিম। শাহেদ তার শাশুড়ি শাহিদ আরাবির কাছ থেকে 1 সপ্তাহ পর ফেরত দেওয়ার কথা বলে প্রায় কোটি টাকা ধার নেন, কিন্তু পরে এই টাকা আর ফেরত দেননি। এ নিয়ে শাশুড়ির সাথেও শাহেদের সম্পর্কের অবনতি ঘটে বলে জানা গেছে। সিলেটে বিদেশগামী যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল 9:30 থেকে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিবন্ধিত যাত্রীদের করোনা পরীক্ষার স্যাম্পল নেওয়া হবে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। 26 জুলাই যেসব যাত্রীদের ফ্লাইটের তারিখ, তারা বুধবার সকাল থেকে সিভিল সার্জন অফিসে এসে উপস্থিত হন। সকাল 9:30টায় শুরু হয় নিবন্ধন কাজ। দুপুর 12:30টা পর্যন্ত চলে এই কার্যক্রম। বুধবার নিবন্ধিত হওয়া যাত্রীরা বৃহস্পতিবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে নমুনা দেবেন। আর পরদিন শুক্রবার তারা সিভিল সার্জন অফিস থেকে তাদের রিপোর্ট সংগ্রহ করবেন।
একইভাবে 27 জুলাই যাদের ফ্লাইট তারা বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসে নিবন্ধন করে পরদিন ক্রীড়া কমপ্লেক্সে নমুনা দেবেন। নমুনা দেওয়ার পরদিন তারা রিপোর্ট সংগ্রহ করবেন সিভিল সার্জন অফিস থেকে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার বিশেষ উদ্যোগ নেওয়ায় বিদেশ যাত্রীদের হয়রানি কমেছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। আন্দোলনের মুখে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে কুরবানির পশুর হাট সরিয়ে নেয় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। চলছে এমসি কলেজের মাঠ থেকে হাট সরানোর আন্দোলন। আর এবার আন্দোলন শুরু হলো লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট সরানোর দাবিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশ মুখে লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কুরবানির পশুর হাটের জন্য ইজারা দিয়েছে সদর উপজেলা প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থী ও লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, পরিবেশ রক্ষা স্কুলের চারপাশে নানা জাতের ফলজ ও ভেষজ গাছের চারা লাগানো হয়েছে। কুরবানির পশুর হাট বসালে স্কুলের মাঠ নষ্ট হওয়ার পাশাপাশি এসব গাছের চারা নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে স্কুলের পরিবেশও। তাই কুরবানির পশুর হাট স্কুলের মাঠে না বসিয়ে অন্যত্র বসানোর দাবি জানান তারা। মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ করি, এই স্লোগান নিয়ে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। প্রথম দিন বুধবার সকাল 10:30টায় সুরমা নদীর চাঁদনী ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জিল্লুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এদিকে সকাল 11:30টায় সিলেট সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার গুলাম রব্বানী, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভিন ও সমবায় কর্মকর্তা মনির হোসেন। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী ও কলাকুশলীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে সরকারের জিআর এর আওতায় এই আর্থিক সহায়তা সুবিধাভোগীদের হাতে অর্থ তুলে দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের 100 জন শিল্পী ও কলাকুশলী 2000 টাকা করে পান এই সহায়তা। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF এর বাহরাইন শাখার কমিটি গঠন করা হয়েছে। রোববার বাহরাইনে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে জয়যাত্রা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদারকে সভাপতি ও নিউজ 24 এর প্রতিনিধি একরামুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া বাংলা টিভির নজরুল ইসলাম সম্রাটকে সাংগঠনিক সম্পাদক করে 15 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর কমিটি ঘোষণাকালে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় 14 দফা আন্দোলনে প্রবাসী সাংবাদিকরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।